নমস্কার বন্ধুরা, আমরা এখন বসে আছি আদিতা ভবনে। আদিতা নামক যে লিটারারি কালচারাল অ্যান্ড আর্ট ফাউন্ডেশন, তারই সদর দপ্তরে বসে আছি। এই পরিবারের পক্ষ থেকে আমরা একটা অভিনব প্রয়াস নিয়েছি। আজকে তার প্রথম পর্ব, প্রথম দিন। শিল্পীর মুখোমুখি শিল্পী, এই শিরোনামে আমরা এই শিল্প মাধুর্যমণ্ডিত বিশেষ কাজটি করতে চলেছি। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুকুমার মশাই। তাকে আদিতার পক্ষ থেকে তাকে প্রণাম জানাচ্ছি। আমরা এখন তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। নমস্কার দাদা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বসো ভাই। আমরা স্বামী বিবেকানন্দর বিশ্ব পথিক স্বামী বিবেকানন্দ বইটি আমাদের প্রিয় সাহিত্যিক, প্রিয় দাদা হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাই, এরকম একটা বই আমাকে উপহার দিলে। থ্যাংক ইউ। আমরা আদিতা পরিবারের পক্ষ থেকে শব্দের সংসার বলে একটি কবিতা আমি দাদা হাতে তুলে দিচ্ছি। বাহ, কবির হাত থেকে কবিতার বই পাওয়া সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ দাদা। ভাই রমেশ, আমি সত্যি কৃতজ্ঞ যে তুমি তোমার এই অনুষ্ঠানটা আমাকে দিয়ে শুরু করছো। আমি তোমাকে একটা অনুরোধ করব যে তুমি একজন কবি, সাহিত্যিক শুধু নাও, তুমি একজন গীতিকার এবং সঙ্গীত শিল্পী। সুতরাং এই অনুষ্ঠানটা শুরু হবে তোমার গান দিয়ে, এটা আমার অনুরোধ। তোমার অন্তত গানের এক কলি আমি শুনবো, তারপরে তুমি সাক্ষাৎকারে। থ্যাংক ইউ দাদা। আমি আমাদের সর্বজন শ্রদ্ধা রবি ঠাকুরের এখানে একটি মুখলাদি শুরু করছি। চলো, থ্যাংক ইউ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আচ্ছা দাদা, তোমার সম্পর্কে আমি যতটুকু জানি, তুমি একদম তরুণ বয়স থেকে লেখালেখি শুরু করেছো, স্কুল জীবন থেকে। হ্যাঁ, আমি বলি তোমাকে আমি প্রথম চিনেছি তোমার লেখায়। আমার যতদূর মনে পড়ে, দেশে তোমার প্রথম গল্প পড়ি, দেশ আনন্দবাজারে তোমার বেশ কিছু ছোট গল্প আমি পড়ি। তখন আমি থাকি নদিয়াতে, আর বর্ধমানে আমি আমার কর্মজীবন যাতায়াত করি। সেই লেখাপড়াই কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমার সৌভাগ্য। হ্যাঁ, তারপরে আমিও তখন লিখি। আর কিছু কিছু হয়তো তুমি নামও চিনতে পারো। সেই সময় আমি বিভিন্ন লিটল ম্যাগাজিনে যেমন লিখছি, তেমনি সংবাদ প্রতিদিনে আমি বেশ কয়েক বছর টানা লিখেছি। তা সেই থেকে মনে হচ্ছিল যে দাদার সাথে আমি পরিচয় করবো। তারপরে আচ্ছা, তোমার সংবাদ প্রতিদিনে একটা ধারাবাহিক উপন্যাস হতে বেরিয়েছে। হ্যাঁ, আমি তখন পড়েছি। এখন উপন্যাসটার নাম মনে নেই। অভিসার, রাইট, অভিসার। তারপরে সৌভাগ্যক্রমে যখন আমি কলকাতায় যাতায়াত করতে থাকি, একদিন তোমার সাথে আমার দেখা হয় কফি হাউজে না কোথায়। তারপর তো যাই হোক, এই সম্পর্ক তৈরি হলো। তুমি আমাকে ছোট ভাইয়ের মর্যাদা দিয়েছো, সেই থেকেই আমাদের সম্পর্ক। তো সব থেকে ভালো লাগে যে তুমি একটা দীর্ঘ চাকরি জীবনের মধ্য দিয়ে তুমি আসছো, সংসার জীবন সুচারুরূপে সম্পন্ন করছো। তার পাশাপাশি যে তুমি লিখছো, লেখালেখি করছো, এর শক্তিটা তুমি কোথায় পেলে? সর্বশক্তিমান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন বলে আমি মনে করি। দেখো, আমরা উপলক্ষ মাত্র। এমন কোন অলমাইটি আছেন যিনি আমাকে দিয়ে সমস্ত কাজ, আমার কর্মজীবন, আমার সংসার জীবন, আমার এই লেখক জীবন, সমস্তটাই তিনি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আমি সেটা নিষ্ঠার সঙ্গে অধ্যবসায় দিয়ে কাজটা করে যাচ্ছি। এই করে যাওয়াটাই আমার কাজ। বাহ, দারুণ। আচ্ছা, আমি তোমাকে জানতে চাই যে তুমি প্রথম যখন লিখছো, সেটা কি তোমার ইন্টারনাল ইন্সপিরেশন থেকে, না বাইরের কেউ তোমাকে ইন্সপায়ার করেছিল? এই ব্যাপারটা যদি তুমি একটু বল দর্শকদের। আচ্ছা, আমি বলি। সেটা হচ্ছে, আমি স্কুল জীবন থেকে লেখা শুরু করেছি। হয়তো একটু তোমার সময় লাগবে আমার এটা বলতে। প্রথম আমি লিখি তখন ক্লাস 8। আমাদের স্কুলে একটা ম্যাগাজিন বেরোতো, সম্পুট বলে নাম। তা আমাদের বাংলার শিক্ষক হিরণময় বাবু এবং অরবিন্দ বাবু এরা বললেন যে ছাত্রদের লেখা দিতে হবে। বাহ। তো তার আগে আমরা তো আমাদের পাঠ্য বইয়ে যা পড়েছি কবিতা, তার বাইরে তো তখন অন্যান্য বই পড়তাম না। পাঠ্য বইয়ে প্রচুর কবিতা, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এইসব কবিতাগুলোই পড়েছি। তো যখন বললেন লেখা দিতে হবে, শুরু করলাম একটা কবিতা লেখা। তো সেটাতে কিছুটা নজরুল ধার করলাম, কিছুটা রবীন্দ্রনাথ ধার করলাম, মানে তাদের দ্বারা প্রভাবিত হয়ে একটা কবিতা লিখলাম। লিখে স্যারের কাছে জমা দিলাম। তো স্যার বললেন যে কবিতাটা তো ভালো লিখেছিস, তবে খুব বেশি নজরুলের গন্ধ, নিজের মতন ভেবে একটা লেখ না। বাহ। তো বললাম, স্যার আমি তো আর এর বাইরে কিছু জানি না। ক্লাস 8 তখন।
তার কিছুক্ষণ পরই আমাদের ক্লাসের আরেকটি ছেলে তরুণ রক্ষিত, সে ফার্স্ট বয়, কখনো আমি ফার্স্ট কখনো সে ফার্স্ট, সে একটা কবিতা জমা দিয়েছে। আর আমার ছোটবেলা থেকে একটা উদ্দেশ্য, আমি কখনো সাধারণ হব না, আমি অসাধারণ হব, সবাই যে করবে আমি সেটা করবো না। তরুণ রক্ষিত একটা কবিতা জমা দিল, স্যারকে বললাম স্যার আমার কবিতাটা তো বললেন নজরুলের গন্ধ, ওটা ফেরত দেবেন, ফেরত নিয়ে নিলাম। তরুণ রক্ষিত কবিতা দিয়েছে, আমি কবিতা দেবো না, আমি গল্প লিখবো। বাহ, আমি একটা গল্প লিখলাম। ছোটবেলায় তখন ডাঙ্গুলি খেলতাম, সেই ডাঙ্গুলি খেলা গধূলি বেলা খেলছি আমরা, একজনের চোখে ওই গুলি লেগে গেছিল ডাঙ্গুলি খেলতে গিয়ে, সেই নিয়ে একটা গল্প লিখলাম, একদম নিজের জীবনের অভিজ্ঞতার গল্প। বাহ, সেই শুরু। স্যারকে দিলাম, বললাম খুব ভালো লিখেছিস, দারুণ উৎসাহ দিলেন। ওইটা আমার প্রথম লেখা। তারপরে পরের বছর আবার ম্যাগাজিন, তখন আবার লেখা। যেই মাত্র 11-12 উঠলাম তখন আমাদের সঙ্গে মেয়েরাও পড়তে শুরু করলো একসঙ্গে, কো এডুকেশন। বাহ, আর তখন আমাদের হচ্ছে টিনেজার, পিউবার্টি স্টেজ, তখন ধরো 15 পেরিয়ে 16, সেই সময় খুব স্বাভাবিক নিয়মই বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকে। আর বিশেষত আমরা বয়েজ স্কুলে পড়েছি, 11-12 ছেলে মেয়ে একসঙ্গে, একটু মেয়েদেরকে আপচোখে দেখা, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করা, তাদের কাছে একটু নিজেকে একটা স্পেশাল প্রতিপন্ন করা, এরকম মানসিকতা প্রত্যেক ছেলের মধ্যে থাকে, আমি আশা করি তোমার মধ্যেও ছিল। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। তো তখন করলাম কি, তাদেরকে কনভিন্স করার জন্য, তাদেরকে আকর্ষণ করার জন্য আমি কবিতা লিখলাম। তখন বেশ কয়েকটা কবিতা ভেতর থেকে আসছে, বেশি বাস্তবিকভাবে সেটা প্রেমের কবিতা। কয়েকটা কবিতা লিখলাম, আর লিখে করতাম কি, কাউকে দেখাতাম না, এই পকেটের মধ্যে গুঁজে একটুখানি কোনাটা বের করে রেখে দিতাম। বন্ধুরা সবাই বলতো এই পকেটে কি, আমি তো দেখানোর জন্যই রেখেছি, কি রেখে দিতাম, কিছু না কিছু না কিছু না। তারপরে ওরা একটু অনুরোধ করলে বের করে কবিতাটা পড়তাম। তারপরে দাঁড়া আমরা সব বসি, তুই ওই যেখান থেকে স্যার যে পোডিয়াম আছে, পোডিয়ামে স্যার পড়ায়, ওখানে গিয়ে কবিতাটা পড়লাম। পড়ার পরে তারা এত প্রশংসা করলো যে আমি রবীন্দ্রনাথের উপরে। আচ্ছা, এইভাবে শুরু হলো কবিতা লেখা, গল্প লেখা। কলেজে গিয়ে ওই একই ব্যাপার, তখন ওই ম্যাগাজিনের জন্য লেখা শুরু। তারপরে মনে হলো যে লিখছি কেন, যখন আমি এইগুলো পেরিয়ে গেলাম, আমি চাকরি জীবনে ঢুকে গেলাম, তখন মনে হলো যে কেন লিখছি, এগুলো কি কাজে লাগবে। সেই সময় আরো কিছু মানুষের সান্নিধ্যে এলাম, কলেজে গিয়ে ছাত্র ইউনিয়নে যুক্ত হলাম, সেখানে ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হয়েছিলাম, প্রচুর পড়াশোনা করলাম। তখন থেকে পড়াশোনা শুরু, পড়াশোনা করে বুঝলাম যে কেন লিখতে হবে। এই যে লেখা আমাদের সমাজকে সংস্কার করার জন্য, তার মধ্যে আমি ম্যাক্সিম গোর্কির মা পড়ে ফেলেছি, জেনেছি যে রুশ বিপ্লব ত্বরান্বিত হয়েছে মা পড়ে। বেশ, তার মধ্যে দেখা গেল ভলতেয়ার, রুশো, এদের যে লেখা, এদের জন্য ফরাসি বিপ্লব ত্বরান্বিত হয়েছে। আমি বিদেশের কথা ছেড়ে দিলাম, আমাদের দেশে যে দেশাত্মবোধক লেখাগুলো, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বলো, বা যে তোমার চারণ কবি মুকুন্দ দাসের যে গান বলো, বহু দেশাত্মবোধক রচনা হয়েছে, তার থেকে আমাদের দেশে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছে সেই লেখক কবিগুলো। তাহলে তার একটা কাজ করেছে। সুতরাং আমি এমন কিছু লিখবো যাতে আমাদের সমাজের ভালো হয়, উপকার হয়, মানুষ সুপথে পরিচালিত হয়, কুপথে না গিয়ে। এই একটা ইডিওলজি আমার মনের মধ্যে কাজ করলো। তারপর থেকে তখন আমি এমন ধরনের লেখা শুরু করলাম যাতে কি সমাজকে একটা ভালো বার্তা দেওয়া যায়। কখনো এমন কিছু লিখবো না যেটা সমাজের পরিপন্থী। এই শিক্ষাটা আমি পড়াশোনা করে পেয়েছি। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হলো তখন, যে আমাকে একজন নামী মানুষ হতে হবে। ছোটবেলাতেই পড়েছিলাম যে বিবেকানন্দ বলেছেন যে পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ রেখে যা। তো আমার মাথায় সেইটা কাজ করে যে আমি একটা দাগ রেখে যাব। মনে পড়ে আমি তখন সদ্য মাধ্যমিক পাস করেছি, ভাইফোঁটার দিন আমার বোন ফোঁটা দিয়েছে, আমাদের ওখানে নিয়ম ছিল ভাইফোঁটার দিনে ছবি তোলা। তা ফোঁটা দেওয়ার পরে আমি স্টুডিওতে গিয়ে একটা ছবি তোলা এমন হবে যেন এইভাবে বসে, খুব ভালো সুকান্তর একটা ছবি ছিল মনে আছে আমাদের বই, এরকম করে গালে হাত দিয়ে এরকম করে। তো আমি এইরকম একটা ছবি তুললাম, ছবি তুলে নিয়ে এসে মায়ের কাছে দিলাম। বললো আরে কবি কবি লাগছে। আমি মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, মা আমি কবি সাহিত্যিকই তো হতে চাই। ভেরি গুড। মা বললেন হবি বাবা হবি। এখন বলতে গিয়ে গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। সেই থেকে আমার মাথায় ঢুকলো আমাকে লেখক কবি হতেই হবে। সেই হিসাবে তুমি যদি বলো তাহলে মাই আমার হচ্ছে প্রথম পথপ্রদর্শক এবং আমার উৎসাহদাত্রী, যিনি আমাকে বলেছিলেন তুই কবি সাহিত্যিক হবেই হবে। সে থেকে লেখা শুরু। দারুণ বললেন, অনেক ধন্যবাদ। এবং মার যার শক্তি তাকে রক্ষে কে, আমরা যুগে যুগে তার প্রমাণ পেয়েছি। আমার এবারে তোমার কাছে অনেক কিছু জানলাম দাদা। এবারে তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এ যাবৎ তোমার প্রকাশিত গ্রন্থ সংখ্যা যতদূর আমি জানি 32টা, মানে 30+। হ্যাঁ, 32টা বই এ অবধি বেরিয়েছে। কিন্তু এছাড়াও তোমার প্রচুর অপ্রকাশিত লেখা আছে, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন লেখা আছে যেগুলো আগামী দিনে বই হয়ে বেরোবে। এই যে তুমি দীর্ঘ পথ পরিক্রমা করে এলে এবং এখনো তুমি সদ্য রিটায়ার করেছো, বোধহয় 2 বছর হলো। সুন্দরভাবে সংসার একদিকে প্রতিপালন করছো, সন্তানদের মানুষ করলে, আবার একই সঙ্গে তুমি লিখছো। তাহলে তুমি কি সব্যসাচী? মানে আমি যদি বলি যে মানে দুহাত সমানে চলছে, মানে দুকুলেই তুমি সমানভাবে রক্ষা করছো,
তাহলে কিন্তু বলতে হয় যে তুমি একজন সব্যসাচী। না, সেটা ঠিক নয়, সব্যসাচীর অর্থ আলাদা। আমার যেটা মনে হয় যে যে যার দুহাত সমানে চলে, হ্যাঁ। মানে দুদিকেই যে সবকিছু ব্যালেন্স করে যে চলা। হ্যাঁ। কেন লিখতে পারি জানো তো? সবকিছু সামলে আমার মনে হয় যে মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমার যদি ইচ্ছে থাকে যে আমি সমস্ত কাজ এইগুলো করব, করা যায়। কিভাবে করা যায়? দেখো, 24 ঘন্টায় দিন রাত্রি আমরা আসলে সময়টাকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না অনেকেই, যেটা আমি কিছুটা হলেও পারি। 24 ঘন্টা মানে 24 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, এতটা সময়। তুমি দেখো, আমার চাকরি করি, চাকরির জন্য আমি 8 ঘন্টা আর 1 ঘন্টা যোগ করলাম, 9 ঘন্টা বাদ দিলাম চাকরির জন্য। 6 ঘন্টা ঘুমাবো, 15 ঘন্টা বাদ দিলাম। বেশ। আমার হাতে 9 ঘন্টা আছে। 9 ঘন্টার মধ্যে এবার পরিবারকে আমি টাইম যেটা দেবো সেটা হচ্ছে আমার বাজার করা, ছেলেদের দেখা, স্ত্রীর দেখাশোনা, আমার যে প্রাতকৃত্য ইত্যাদি প্রত্যেক দিনের যে কাজ। 9 ঘন্টা থেকে আমি যদি 3 ঘন্টা বাদ দিই, অনেক 6 ঘন্টা আমার হাতে থাকে। প্রতিদিন একটা মানুষ যদি 6 ঘন্টা সাহিত্য সাধনা করে, তাহলে এই এতগুলি বছরে 32টা বই কিছুই নয় বলে আমি মনে করি। আমি এইভাবে সময়কে ব্যবহার করি। যেমন আমি প্রতিদিন খাই, প্রতিদিন যেমন অফিসে যাই, প্রতিদিন আমি যেমন স্নানাগারে যাই, সেরকম প্রতিদিন আমি লিখতে বসি। বাহ, এটা হচ্ছে আমার রুটিন। দারুণ। এইভাবে যদি যে কেউ সাজিয়ে নেয় না, তাহলে তার পক্ষে সংসার প্রতিপালন করাও সম্ভব, চাকরি করাও সম্ভব, এবং একজন লেখক কবি সাহিত্যিক হওয়াও সম্ভব। তার সঙ্গে দরকার নিষ্ঠা। থ্যাংক ইউ দাদা, তুমি যা বললে তাতে তরুণ প্রজন্মের শিল্পী শুধুমাত্র যে লেখক না, সমস্ত শিল্পী সাহিত্যিক যত রকম শিল্পী আছেন, সৃজনশীল মানুষ আছেন, সকলেই তারা আমার মনে হয় অনুপ্রাণিত হবে, প্রাণিত হবে। আচ্ছা দাদা, তুমি তো, আমি তো তোমার কবিতা পড়েছি, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, মানে তুমি একদিকে যেমন পদ্য মানে কাব্য চর্চা করো, ঠিক তার পাশাপাশি কথা সাহিত্যটাও সমান তালে তুমি সৃষ্টি করে চলেছ। এই যে কবিতার সাথে গদ্যের কোনো বিরোধ নেই, কিন্তু আমি বলছি যে এমন অনেক কথা সাহিত্যিকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ওঠা বসা ছিল, যারা কোনো একটা কবিতা লেখেননি। তার একজন আমি নাম বলছি, তিনি গত হয়েছেন, তার বাড়িতে অনেকবার গেছি, আমার ডাকে তিনি নদিয়াতে গেছেন, তার সঙ্গে আমার খুব হার্দিক সম্পর্ক ছিল। মানে আমার গল্প পড়ে তিনি একটা গল্পের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন, গল্পের নাম হারিকা। সেই থেকে তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, সদ্য স্বর্গীয় অতীন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। তা উনি আমায় বলেছিলেন, রমেশ আমি কোনোদিন কবিতা লিখিনি বা আমি পারি না। তারপরে পাশাপাশি তিনি একদিন বললেন যে আমি ওই গল্প যখন লিখি তখন মনে হয় যেন ওর মধ্যে যেন কবিতা রয়েছে। শরৎচন্দ্র কোনোদিনও কবিতা লেখেননি। একদম একদম। তাই তুমি যে এই যে কথা, একজন কথাকার মানে কথা শিল্পী, কবিতা শিল্পী, কাব্য শিল্পী, অর্থাৎ একজন কবি এবং একজন তুমি গল্পকার বা উপন্যাসিক বা প্রাবন্ধিক। এই যে গদ্য আর পদ্য, আমরা পদ্য মানে এখানে কবিতা, গদ্য আর পদ্যের মধ্যে বিরোধ না থাকলেও অনেকে পারেন না, তুমি কি করবা? আমার তো মনে হয় যারাই লেখক কবি সাহিত্যিক প্রত্যেকেই পারেন, প্রত্যেকেই কবিতা লেখেন। কবিতা হচ্ছে শীর্ষ শিল্প। যে কোনো সৃজনশীল এবং মননশীল মানুষের মনের মধ্যে কবিতা এমনিতেই উদ্ভূত হয়। তো কবিতা দিয়েই আমার লেখা শুরু। এবার আমি বললাম কেন প্রত্যেকেই পারেন, সে কথায় পরে আসছি। কবিতা দিয়ে আমার লেখা শুরু, কিন্তু আমরা লিখি কি? সমাজকে যেভাবে দেখি, আমাদের যে জীবনবোধ, সমাজবোধ, জীবন দর্শন, মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আনন্দ, হতাশা, প্রত্যাশা ইত্যাদি যেগুলো দেখি, সেগুলোই তো আমরা কলমে ধরার চেষ্টা করি। তো প্রথম দিকে আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম। তারপর দেখা গেল যে কিছু কিছু বিষয় আমি ঠিক কবিতাতে, আমার মনের মধ্যে যে কথাগুলো জমছে আমি কবিতাতে প্রকাশ করতে পারছি না। ঠিক কবিতা দিয়ে আমি যা বলতে চাইছি সেটা বলতে পারছি না। তখন আমি গদ্যে এলাম, দেখলাম যে বাহ, গদ্য দিয়ে তো বেশ আমি বলতে পারছি। পাশাপাশি আমি গদ্য রচনা শুরু করলাম। কিন্তু গদ্য রচনার মধ্যে অজস্র কবিতা ঢুকে যায়। এই যে অতীন বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, এই যে আমি শরৎচন্দ্রের কথা বললাম, এরা গদ্য লিখেছেন, তো এদের গদ্যের মধ্যে অজস্র কবিতা ঢুকে রয়েছে। কবিতা তো শুধু ওই ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখলেই কবিতা হয় এমন নয়। তুমি নিজে একজন কবি, তুমি জানো যে কবিতায় হৃদয় উচ্চারিত শব্দের যে ব্যঞ্জনা। তো শরৎচন্দ্রের সাহিত্য পড়ো, অতীন বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য পড়ো, সেখানে শব্দের ব্যঞ্জনা একদম কবিতার জায়গায় পৌঁছে গেছে। কারণ কবিতা শীর্ষ শিল্প। প্রত্যেকেই কবিতা নিজের অজ্ঞাতেই রচনা করে ফেলেন। তো আমি হয়তো, আমার কাব্যগ্রন্থ কয়েকটা আছে বলে তুমি আমাকে কবি বলছো, আমার কিছু গল্প উপন্যাস আছে বলে আমাকে সাহিত্যিক বলছো। আবার যেগুলো দেখা গেল যে আমি গল্পে ধরতে পারছি না, কবিতায় ধরতে পারছি না, আমি নাটকে ধরেছি। আমার অজস্র নাটক আছে যেগুলো রেডিওতে হয়েছে, আকাশবাণীতে। আমার নাটকের বই আছে দুখানা, সেগুলো আমি নাটকে ধরেছি। সুতরাং ভিতরে যে কথা জমছে, সেগুলো কিসের কোন মাধ্যমে উচ্চারিত হবে, সেটা নির্ভর করে একজন লেখকের বোধের মধ্যে দিয়ে, যে আমি কবিতায় প্রকাশ করব, না গল্প উপন্যাসে প্রকাশ করব, নাকি নাটকে প্রকাশ করব। বাহ, দারুণ বললো দাদা। এ থেকে আমরা সকলেই উপকৃত হব।
ইংরেজি উপন্যাসও সম্ভবত হ্যাঁ বেরিয়েছে। আছে আছে। এবার ধরো আমরা বাংলায় লিখি, বাংলা ভাষায় আমরা জন্মেছি, এই ভাষাটা শিখেছি, তাহলে বাংলার সঙ্গে অন্য ভাষার কি তুমি কোনো অমিল বা অন্তর্নিহিত কোনো বিরোধ খুঁজে পাও কি? না, বিরোধ তো কিছুই নেই। তাই বাংলাতে আমি সাহিত্য রচনা করতে করতে আমি কেন ইংরেজিতে রচনা করলাম তার কথাটা বলি। সেটার পিছনে কারণ আছে কিছুটা লোভ, আমি অকপটে স্বীকার করছি। দেখো, প্রত্যেকটা লেখক কবি সাহিত্যিক তাদের মধ্যে দুটো জিনিস ক্রিয়া করে। এক হচ্ছে অমরত্বের লোভ, যশ খ্যাতিপ্রাপ্তির লোভ। আর আমাদের ভারতে তথা পশ্চিমবঙ্গে যেভাবে সাহিত্য রচনা হয়, সাহিত্য দিয়ে সেরকম অর্থলাভ হয় না। তুমি সাহিত্য রচনা করে তোমার পেট চলবে না, তোমাকে কিছু একটা করে সাহিত্য রচনা করতে হয়। আমি অর্থলোভের কথা বাদ দিয়ে দিলাম, যশ লোভ, খ্যাতির লোভ তো একটা থাকে। তো দীর্ঘ পথ পরিক্রমা করার পরে, এত বছরে আসার পরে, বাংলার বই বাংলাতে গোটা 30 বই রচনা করার পরে মনে হলো যে আমি বহু পাঠকের কাছে পৌঁছতে পারছি না। সীমিত কিছু পাঠক, পশ্চিমবঙ্গের বাইরে আমার সাহিত্য সেভাবে যাচ্ছে না। কিছু কিছু যাচ্ছে, দেখা গেল যে আমার উপন্যাস ওড়িয়া ভাষায় অনুবাদ হয়েছে, আমার উপন্যাস অসমীয়া ভাষায় মেসিনেস.com অনুবাদ হয়েছে এবং সেটা অসম থেকে পুরস্কারও পেয়েছি আমি। তারপরে ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। তো দেখা গেল যে ইংরেজি ভাষায় অনুবাদ হওয়ার পরে সেই বইয়ের বিক্রি অনেক বেশি, এবং সেই বই বিক্রি হওয়ার সুবাদে তারা আমাজন বা ফ্লিপকার্ট এরকম বেশ কিছু কি বলে অ্যাপ আছে, তার মধ্যে দিয়ে বই বিক্রি বেশি হচ্ছে, অনলাইনে যাচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার, যেইমাত্র একটা বই অনলাইনে বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে কিন্তু তার রয়্যালটিটা জমা হয়ে যাচ্ছে। এটা একটা মজার ব্যাপার। তখন দেখা গেল দুটো কারণ। একটা হচ্ছে যে আমার বই এই পশ্চিমবঙ্গের বাইরে বা গ্লোবালি যদি ছড়াতে পারি তাহলে আমি লেখক সুকুমার রুজ হিসেবে আমার পরিচিতিটা আরও বাড়বে, যে কারণে আমি ইংরেজি লেখা শুরু করলাম। এবং তুমি নিশ্চয়ই জানো যে খুব লজ্জার এটা যে আমাদের পশ্চিমবঙ্গের বইমেলাতেও বাংলা বইয়ের চেয়ে ইংরেজি বই বেশি বিক্রি হয়। এখন বর্তমান যে যুব সমাজ, ছেলে মেয়ে প্রত্যেকে ইংরেজি বই কেনে, ইংরেজি বই পড়ে, বাংলা বই সেভাবে পড়ে না। তাহলে ইংরেজিতে আমি যে উপন্যাসটা রচনা করলাম তার বিক্রিটা বেশি, আমি বেশি পাঠকের কাছে পৌঁছতে পারছি। এটা এক ধরনের লোভই, আমার খ্যাতির লোভ বা যশের লোভ। না না, তুমি অকপটে স্বীকার করলে, কিন্তু আমি নিজেও যেহেতু ছোট থেকে এই শিল্প চর্চাটা করি, সাহিত্য চর্চাটা করি, এই লোভ কিন্তু আমরা যতই মুখে বলি একেবারে নির্লোভ হওয়া খুব কঠিন ব্যাপার। সুতরাং এই লোভটা অমূলক নয়, অন্যায় নয়। লেখকরা তো শুধুমাত্র সমাজ সংস্কারক নয়, সমাজ সংস্কারক নিশ্চয় একটা লেখক, কিন্তু তার দায় নেই যে তাকে সমাজ সংস্কারক হতে হবে, সবসময় সমাজের না ঠিক ঠিক অনুপন্থী কিছু লিখতে হবে। তুমি দেখো, আমি বলি, একটা মাছ, তাকে তো সাঁতার শেখাতে হয় না, সে এমনিতেই জলে সাঁতার কাটে তার জীবন থেকে। একটা পাখি, তাকে ওরা শেখাতে হয় না, জন্মানোর পর থেকে সে আস্তে আস্তে ওরা শিখে যায়। সেই রকম লেখক, কবি, সাহিত্যিক, সৃজনশীল মানুষ যারা রয়েছেন তাদেরকে এই সমাজ সংস্কার বা সমাজের প্রতি যে মমত্ববোধ, এটা শেখাতে হয় না, একজন সৃজনশীল মানুষ হিসাবে তার মধ্যেই থাকে। সুতরাং নতুন করে তাকে সমাজ সংস্কার হওয়ার কোনো প্রয়োজন নেই। বাহ, হ্যাঁ, তাই সমাজ সংস্কার হওয়ার জন্য যে লিখছি এমনটা নয়, সেটা অটোমেটিক্যালি আসবে। তাহলে লিখছি কেন? একটা কারণ তো নিশ্চয়ই সমাজের পরিপন্থী কিছু লিখবো না। দ্বিতীয় কারণ হচ্ছে আমার যদি সাহিত্য থেকে আমার একটা আলাদা পরিচিতি আসে, ওই যে বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে এসেছিস যখন একটা দাগ রেখে যায়, সেই দাগটা যদি রেখে যেতে পারি, আমি মৃত্যুর পরে যদি 10 বছর মানুষ আমাকে স্মরণ করে, সে কারণে আমি লিখি। বাহ, দারুণ বললে দাদা। এতক্ষণ আমরা তোমাকে কাছে পেয়ে প্রশ্নভানে জর্জরিতই করলাম। এবার আমরা একটু ব্রেক নেব। আমরা আমাদের এখানে আমাদের আর এক আদিতা পরিবারের একজন সৈনিক আছেন, যিনি আমাদের এই কার্যক্রমটা খুব যত্নের সঙ্গে ভিডিওগ্রাফি করছেন। আমরা এই তিনজন মিলে এবার একটু দাদা ব্রেক নেবো এবং একটু মানে সবুজ চায়ে ঠোঁট ভেজাবো, তার আগে একটু ঝাল মিষ্টি আমরা আহার গ্রহণ করবো। আপাতত দর্শক বন্ধুরা, আমরা একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা দাদা, তুমি, তোমার সৌভাগ্য হচ্ছে তুমি খুব অল্প বয়সে বাণিজ্যিক কাগজে লেখার সুযোগ পেয়েছো। দেখো, আমরা যতই ছুটমার থাকুক, মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমি যেটা আমার অনুভব থেকে পেয়েছি যে একজন শিল্পী বা লেখক একটা বড় প্রতিষ্ঠান, একটা ভালো প্রতিষ্ঠান, একটা বাণিজ্যিক কাগজ বা ভালো মিডিয়া যদি তাকে প্রমোট করে, তাহলে তিনি সহজেই প্রচারের আলোকে আসতে পারেন এবং বহু পাঠকের কাছে পৌঁছতে পারেন। একদম সত্যি। এটা আমি মানি, অনেকে মানেন না বা একটু জ্ঞানও দেন, যাই হোক, তাদের আমি কথায় কান দিচ্ছি না। তুমি খুব অল্প বয়সে দেশ, আনন্দবাজারে লেখার সুযোগ পেয়েছো, সেই অনুভূতিটা একটুখানি যদি দর্শকের শেয়ার করো। বাণিজ্যিক কাগজে লিখি ঠিকই, কিন্তু আমি প্রথমত লিটল ম্যাগাজিন নিজে করি এবং বিশ্বাস করি যে আমি একজন লিটল ম্যাগাজিনের লেখক, এটা আমি বিশ্বাস করি। যেহেতু লিটল ম্যাগাজিন এর মধ্যে দিয়ে আমার লেখক জীবন শুরু হয়েছে, যেটা আগে বলেছি যে স্কুলের ম্যাগাজিন সেটা তো পরের কথা, কিন্তু অনেক আগের কথা। পরের যেটা, আমি যখন মানে লেখক হব বলে লিখতে এলাম, তখন কিন্তু লিটল ম্যাগাজিনের মধ্যে দিয়ে আমার আত্মপ্রকাশ। চোখ সাহিত্য পত্রিকাতে প্রথমে আমি একটা গল্প লিখি,
আর তার আগে আমি বসুমতীতে ছড়া কবিতা তখন বেরোতো 1996 ওই লিখি। তারপরে বাণিজ্যিক কাগজে লিখেছি আমি প্রথম 2004। তার আগে আমি দীর্ঘ 8 বছর ধরে লিটল ম্যাগাজিন লিখে গেছি, একটা পরিচিতি তৈরি হয়েছে। কিন্তু দেখলাম যে বিশেষত তুমি যে পত্রিকা দুটির নাম বললে, এই কাগজে লিখলেই যেন লেখক হিসাবে তাকে মান্যতা দেওয়া হয়, এরকম একটা মনন মানসিকতা আমাদের পশ্চিমবঙ্গের লেখক এবং পাঠকদের মধ্যে রয়েছে। ঠিক ঠিক ঠিক। যদিও সেটা একদম পুরোপুরি সঠিক বলে আমি মনে করি না। এমন অনেক লেখক রয়েছেন যারা ওই দুটি বাণিজ্যিক কাগজ যেটা নাম করলে সেখানে লেখেননি, তারাও প্রতিষ্ঠিত, তারাও একাডেমি পুরস্কার পেয়েছেন এবং বঙ্কিম পুরস্কার বা অন্যান্য পুরস্কার পেয়েছেন। তবুও যেহেতু ওই বাণিজ্যিক কাগজটি সার্কুলেশন প্রচুর বেশি, ওই কাগজে লিখলে পরে একটা আলাদা মান্যতা পাওয়া যায়, এটা অস্বীকার করার নয়। তার প্রমাণ আমি নিজে, কেননা আমি যখন লিটল ম্যাগাজিনে লিখি আমি বিভিন্ন সাহিত্য সংগঠন, যেখানে সাহিত্য পাঠ হয় সেরকম কিছু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। তার মধ্যে গল্পের আড্ডা, সুব্রত সেনগুপ্ত সম্পাদক ছিলেন, মারা গেছেন। গল্পচক্র, কানাই কুণ্ডু এখনো রয়েছেন, গল্পচক্র এখনো চলে, এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। তো দেখা গেল যে আমি যেহেতু লিটল ম্যাগাজিনের লেখক, সদ্য গল্প লিখতে এসেছি, তখন আমাকে মোটেই গুরুত্ব দেওয়া হতো না। যারা সামান্য কলেজ স্ট্রিট পত্রিকায় লিখতো বা আর কোনো আজকাল পত্রিকাতে লিখতো, লিখে আমার কাছে খুব কেতা দেখাতো যে বিশাল কিছু কলার তুলে দিয়েছে এরকম, মানে আমি কিসে লেখা বেরিয়েছে আমাকে বলার জন্য যোগ্য মনে করতো না। অন্য যারা লেখে তাদেরকে বলতো, আমি বসে আছি, আগে এসেছে, ঢুকেছে, অনেক কথা হলো, গল্প হলো, আমি খুব মানে সময় মেনে চলি, ঠিক টাইমে ঢুকতাম। এলেন তিনি, আমার সঙ্গে অন্যান্য গল্প হলো, তিনি আমাকে বললেন না যে আজকাল রবিবারে তার একটা লেখা বেরিয়েছে। যখন আরেকজন কবি এলেন যারা আজকাল লেখা বেরোবে, আরেকজন সাহিত্যিক এলেন, তখন তাকে কাগজটা বের করে দেখালেন যে এই দাদা আমার আজকালে লেখা বেরিয়েছে। অথচ আমি এতক্ষণ তার সঙ্গে কথা বললাম, তিনি ওই খবরটা আমাকে দেওয়ার যোগ্য বলে মনে করলেন না। তারপরে মাস দুয়েকের মধ্যে দেশ পত্রিকাতে 2004 সালের 2 মার্চ আমার প্রথম গল্প বেরোলো। ওটা আমাদের প্রথম শনিবার সভা হতো, তো সম্ভবত ওটা 2 মার্চ ছিল, শনিবারই ছিল যতদূর মনে পড়ছে। দেশ বেরিয়ে গেছে। সেদিন যখন গেলাম যাত্রীতে, আমি সবার আগে ঢুকেছি, সেই লেখকটি যার কথা বলছি সেও বসে রয়েছে। তুমি তখন বিখ্যাত লেখক, প্রথম কথা এটা। আমার হঠাৎ কেন এরকম ব্যঙ্গ করার কি? না, তোমার লেখা দেশ পত্রিকাতে বেরোচ্ছে। ভাবলাম যে ও কয়েকদিন আগে ওর লেখাটি কলেজ স্ট্রিট পত্রিকা বা আজকাল পত্রিকা বেরিয়েছে, আমাকে দেখানোর যোগ্যতা। তো তখন ভাবলাম যে সত্যি এই বাণিজ্যিক কাগজে লেখার একটা মহিমা আছে, এইটাই আমি মহিমা আছে। কেননা আমি ওখানে যেতাম, আমি চায়ের অর্ডার দিতে যেতাম নিচে, জল ফুরিয়ে গেলে আমি জলের বোতল ভর্তি করে নিচের থেকে নিয়ে যেতাম, কারণ আমি মনে করি আমি একজন অক্ষর কর্মী, এইগুলো আমাকে করতেই হবে। আগে তো ভালো মানুষ, তারপর তো ভালো সাহিত্যিক। ভালো মানুষ না হলে ভালো সাহিত্যিক হওয়া যায়। আমি ইন্টারভিউ নিতে গিয়ে এই কথা বলেছি, ভালো মানুষ না হলে। তো আমি সেগুলো করতাম। হঠাৎ দেখলাম তাদের চেহারা বদলে গেল। দেশ পত্রিকাতে আমার লেখা বেরোনোর পর তারা এরকম ঘাড় ঘোরাচ্ছে, বলছে একটু চাটা বলে আসতে হতো। অথচ তার আগের সপ্তাহেও আমাকে বলেছে, এই সুকুমার চা বলে এসো নিচে। এই হচ্ছে বাণিজ্যিক কাগজে লেখার মহিমা। দারুণ বলে, আমি এই জায়গাটা হিট করেছি তোমাকে। এই যে পাঠক মহলে এবং এক শ্রেণীর শিল্পী সাহিত্যিক মানে লেখকদের মহলেও একটা ব্যাপার আছে যে ওইখানে, মানে আমি কোনো নাম বলছি না, আনন্দবাজার বা দেশে, মানে বাণিজ্যিক কাগজে না লিখলেই বোধ হয় আমি লেখকে উঠলাম না। এটা তোমার উত্তর পরিষ্কার হলো। এবার বলি, তুমি লিটল ম্যাগাজিনে লিখছো, বাণিজ্যিক কাগজে লিখছো, প্রচুর লিটল ম্যাগাজিনে তুমি লেখো, আমি জানি বহু কাল ধরে প্রচুর। হ্যাঁ, আমি তো গত পুজোর সংখ্যাতে প্রত্যেকবারই পুজোর সংখ্যায় অন্তত 65-60-65টা লেখা লিটল ম্যাগাজিনে লিখি, আর বাণিজ্যিক কাগজে হয়তো 7-8টা, বেশি 10টা। ঠিক আছে, আমার এবারে প্রশ্ন হচ্ছে কোন, মানে লিটল ম্যাগাজিন না বলে আমরা বলি বাণিজ্যিক আর অবাণিজ্যিক। এটা অবাণিজ্যিক কথাটা অনেক কেমন লাগে, হ্যাঁ যদি প্রচলিত সব লিটল ম্যাগ। আমি বলছি বাণিজ্যিক আর অবাণিজ্যিক, মানে বড় পত্রিকা ছোট পত্রিকা, কোন পত্রিকায় লিখে তুমি বেশি, তুমি ব্যক্তিগতভাবে মানসিক শান্তি পাও? একদম পরিষ্কার করো, দর্শক কিন্তু শুনছে, দর্শক দেখছে তোমাকে। একদম যদি অন্তর থেকে বলি তাহলে আমি বলবো যে আমি লিটল ম্যাগাজিনে লিখেই বেশি শান্তি পাই। বলবো কেন দাদা? তার কারণ হচ্ছে যে লিটল ম্যাগাজিনে স্বাধীনভাবে লেখা যায়। আমার যে মতাদর্শ, আমি যেটাতে বিশ্বাস করি, আমার লেখার মধ্যে দিয়ে যে বার্তাটা আমি পাঠকের মধ্যে পৌঁছে দিতে চাই, সেটা কিন্তু লিটল ম্যাগাজিনের মধ্যে দিয়ে পাঠকের কাছে পৌঁছই। অল্প সংখ্যক পাঠকের কাছে হলেও সেখানে কেউ কাঁচি চালায় না বা সেখানে কোনো বার্তা মানে এডিট করে না। ওই লিটল ম্যাগাজিনের সম্পাদক আমি যা বলতে চাইছি সেটা কিন্তু পাঠকের কাছে পৌঁছায়। কিন্তু বাণিজ্যিক কাগজের আমি দেখেছি, আমি বাণিজ্যিক কাগজে লিখি, নিশ্চয়ই তার প্রচার বেশি, সেখান থেকে আর্থিক সহায়তাও পাওয়া যায়, সাম্মানিক পাওয়া যায়,
তবুও বলবো যে বাণিজ্যিক কাগজে লিখতে গেলে কিছুটা সীমাবদ্ধতা লেখকের থাকে, এইটা লিখবো এইটা লিখবো না। যেমন ধর আমি বলি, একটা বিগ হাউস দেখা গেল সেই সময় বামফ্রন্টকে সাপোর্ট করছে, যে সময় আগের সরকার ছিল সেই সরকারকে সাপোর্ট করছে, সেই সময় আমি আমার লেখার মধ্যে যদি বামফ্রন্ট বিরোধী কোনো লেখা লিখি সেটা বাতিল, ঠিক ঠিক আমার স্বাধীনতা খর্ব করা হয়। একদম এখন যেমন চলছে সরকারকে সাপোর্ট করছে কোনো একটা বিগ হাউস, এখন যদি আমি এখনকার সরকার বিরোধী কোনো লেখা আমার বার্তা যদি আমি গল্পের মধ্যে দিই সেটা বাতিল, তাহলে স্বাধীনতা হরণ করা হচ্ছে তো। একদম ঠিক, কিন্তু ঠিক। লিটল ম্যাগাজিন এইরকম ব্যাপার নেই, তারা আমি সরকার বিরোধী লেখা লিখলেও তারা প্রকাশ করবে ঠিকঠাক। এই কারণে আমি লিখে আনন্দ পাই লিটল ম্যাগাজিনে লিখে। বাহ। আর বাণিজ্যিক কাগজে আরো একটা সমস্যা আছে, যেমন ধর আমি একটা তোমাকে আমার লেখার উদাহরণ দিই। একটা গল্প চাওয়া হয়েছিল বিগ হাউস থেকে, আমি লিখেছিলাম দিয়েওছিলাম, সেখানে একটি মুসলিম চরিত্র ছিল, আচ্ছা আমার দেখা চরিত্র, জানা চরিত্র। গল্পটি সম্পাদক মণ্ডলীর খুব ভালো লেগেছে, গল্পটি সিলেক্ট হয়েছে, আমাকে ফোন করে জানানো হলো যে আপনার গল্পটি অতি চমৎকার, খুব ভালো। একটা অনুরোধ করবো, এই মুসলিম চরিত্রটার নাম রহিম চাচাটা পাল্টে রতন কাকা করতে হবে। ও দিস ইজ ভেরি শকিং, শকিং, সো শকিং। আমি বললাম কেন, আমি যে চরিত্রটা রহিম চাচা দিয়েছি সেটা কোনো রতন কাকারা করে না। তুমি গ্রামের ছেলে, কৃষ্ণনগরে তোমার বাড়ি, আমি বর্ধমানের একটা গ্রামের ছেলে, ছোটবেলা থেকে দেখে আসছি যে আমবাগান যারা পাহারা দেয় তাদেরকে নিকিরি বলা হয়। আমবাগান মুকুল ধরার সময় থেকে তারা লিজ নেয়, পাহারা দেয়, আম পাগলে পরে নামায় বিক্রি করে। সেই চরিত্রটাই নিকিরি যারা ম্যাক্সিমাম মুসলিম, আচ্ছা কোনো সময় দেখি না যে তারা এই রতন কাকা টাইপের কোনো কেউ করছে। তাহলে সেই চরিত্রটা আমি আমার বর্ণনা করেছি ওখানে, আমি কেন ওইটা রতন কাকাটাকে, আমি রহিম চাচাকে রতন কাকা করব, ভেরি গুড। এই হচ্ছে সীমাবদ্ধতা। বাহ, দারুণ বললে। এ থেকে এই প্রজন্ম সাহস পাবে এবং সত্য বলার মতন মানসিকতা তৈরি হবে। খুব একটা ভালো বার্তা দিলে। আমরা আজকে এই যে আদিতা পরিবার থেকে যে একটা অভিনব প্রয়াস নিয়েছি, এবং তুমি তার প্রথম পর্বের প্রথম লেখক, এটা আমার সৌভাগ্য। দাদা কাম বন্ধু কাম লেখক, আমি তো বহু বছর ধরে তোমাকে জানি। দেখো, খুব ভালো লাগলো। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু মূলত আমাদের এই পর্বের, আমি জানি না এটা ভবিষ্যৎ কি বলবে, তোমাকে যে সূচনাটা করলাম, এই বার্তাগুলো দরকার আমাদের সমাজে। নিশ্চয়ই দরকার আছে, সমাজের না থাকুক অন্তত যারা অক্ষরকর্মী, যারা সাহিত্য চর্চা করে খুব হ্যাঁ। সিরিয়াসলি, যারা নবীন লেখক, তাদের কাছে এই ধরনের একটা ভিডিও গেলে পরে আমার যে জীবন বোধ, আমার যে অভিজ্ঞতা, ধরো দীর্ঘ 35-36 বছর ধরে আমি লিখছি, না বেশি বেশি, আরো বেশি তোমার লেখার বয়সও চাই বলছি 43 থেকে 45-এর মধ্যে। হ্যাঁ, স্টাডি করেছি, বললে, হ্যাঁ। আমি যে তোমাকে ইন্টারভিউ নিচ্ছি, তোমাকে স্টাডি করেছি, দীর্ঘদিন তোমার লেখা পড়ছি। তো এতটা একটা দীর্ঘ যাত্রা, হ্যাঁ, তাতে আমার যে অভিজ্ঞতা সেইগুলো যে আমি তোমার এই প্রশ্নের উত্তরে বলতে পারছি, এইগুলো কিন্তু নবীন প্রজন্মের ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের কাজে লাগবে। তারা এই পথটাকে তো তাদেরকেও অতিক্রম একদম, করতে হবে, একদম। তখন তারা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করবে যে এইটা করবো একদম। এইটা করবো না। এই যে বাণিজ্যিক কাগজের কথা বললেন না, বাণিজ্যিক কাগজে লিখতে গেলে অনেক সময় ভাবতে হয় যে আমি কি ধরনের লেখাটা লিখলে পরে বাণিজ্যিক কাগজ অ্যাকসেপ্ট করবে, একদম, কি ধরনের শব্দ চয়ন করবো। এটা তো লেখকের কাছে অসততা আমার মনে হয়। Correct. লেখক তার ভেতরের তাগিদ থেকে যা লেখার সেটা লিখবে। ঠিক। আমাকে তাদের মন জয় করার জন্য তাদের যেটা ভালো লাগবে সেই রকম লেখা লিখবো। মনে করো এই যে বর্তমান সরকার, মনে করো আমি যদি পছন্দ করছি না তাদের অনেক কিছু কাজ, সেই রকম বিষয় নিয়ে যদি আমি একটা লেখা লিখি, একটা বাণিজ্যিক কাগজে লিখলাম, সে আমাকে ভাবতে হবে না রে বাবা, সরকার বিরোধী কোনো কথা আমি লিখলে ঠিক, গল্পটা ঠিক, চুজ ঠিক, করবে না, ঠিক, পছন্দ করবে না, ঠিক। তাহলে আমি কম্প্রোমাইজ করছি, একদম ঠিক। তাহলে আমার কোথায় আমি আমার স্বাধীনতা। ঠিক। আচ্ছা, দর্শক বন্ধুদের বলি, আমরা কিন্তু আলোচনার অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। দাদাকে এবার আগুনের প্রশ্ন, ছুরির ফলার মতো প্রশ্ন করব, দাদা উত্তর দেবেন, আমরা সেটা শুনবো। আচ্ছা দাদা, একটা কথা তুমি একদম পরিষ্কার আমাদের দর্শকদের সামনে বলো, লিখতে এসে এই যে গ্রুপবাজি, লবিবাজি, এ ওকে দেখতে পায় না, সে তাকে উঠতে দিতে চায় না, বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা একটা বরাবরই আমিও ছোট থেকে শুনে আসছি যে একজন উঠতে গেলে আর একজনকে টেনে নামিয়ে দেয়। তোমার জীবনে এরকম ঘটনা ঘটেছে কি, বা এখনো ঘটছে কি, এটা তুমি বলো পরিষ্কার করে। হ্যাঁ, দর্শকদেরকেই বলছি যে এটা তো ঘটেছে এবং এটা স্বাভাবিক। আমরা ছোটবেলা থেকেই যখন বড় হয়েছি তখনই আমাদের অভিভাবকরা শিখিয়েছেন যে ক্লাসে তোমাকে প্রথম হতে হবে, যখন তুমি লিখবে তোমার উত্তর যাতে পাশের জন না দেখতে পায় তার জন্য তুমি আড়াল করে দেবে, তাকে লেখাটি দেখাবে না, কেননা তোমাকে ফার্স্ট হতে হবে, তোমার লেখা দেখে সে যদি ফার্স্ট হয়ে যায় তাহলে তুমি সেকেন্ড হয়ে যাবে। বাহ, এই মনন মানসিকতাতে আমরা বড় হয়েছি। ঠিক। সেই রকম আমরা এই যে লেখালেখি করছি, এতে গ্রুপবাজি কথা যেটা বলছো বা দলবাজি, এটা থাকবেই, এটা আছেই, কেননা আমরা প্রত্যেকেই কিন্তু একটা যশের প্রত্যাশী, খ্যাতির প্রত্যাশী, এই লোভটা আমাদের মধ্যে আছে। ঠিক। তাহলে দেখো, তুমি একটা ধারাবাহিক লিখছো
বা একটা উপন্যাস লিখছো, আমার মনে হবে কি করে রমেশকে সাইড করে আমার উপন্যাসটা যাতে যায়, যাতে আমি আরো বেশি ফ্লারিশ করতে পারি, আমি আরো বেশি পাঠকের কাছে পৌঁছতে পারি। একদম। এগুলো হচ্ছে দেখো, আমরা ছোটবেলায় যেটা করতাম সেটা হচ্ছে সুস্থ প্রতিযোগিতা। বন্ধু, আমরা দুজনে একসঙ্গে খেলা করছি, মারামারি করছি, তারপরে স্পোর্টসে নাম দিচ্ছি, ফার্স্ট সেকেন্ড হচ্ছি, সব ঠিক আছে। কিন্তু যখন পরীক্ষা ও ফার্স্ট হয়ে গেছে, এবার আমাকে ফার্স্ট হতেই হবে, আমি আরো ভালো পড়াশোনা, আরো ভালো উত্তর লিখলাম, সুস্থ প্রতিযোগিতা। কিন্তু যখন এই লেখক হয়ে গিয়ে মানুষ আরো তো ম্যাচিওর হয়ে যায়, তাদের মনের মধ্যে অনেক আবর্জনা জমে যায়। এই আবর্জনা জমার জন্য তারা করে কি, যে উঠছে তাকে ওই তুমি যেটা বললে কাঁকড়ার জাত ঠ্যাং ধরে নামিয়ে দেয়, তার কোনোভাবে বদনাম করে তাকে নামিয়ে দেওয়ার প্রচেষ্টাটা চলেই। যেমন আমার জীবনে ঘটেছে, আমি যখন দারুণভাবে বাণিজ্যিক কাগজে লিখছি, উপন্যাস লিখছি, গল্প লিখছি, ধারাবাহিক উপন্যাস লিখছি, তখন দেখা গেলো যে আরে এই ছেলেটি তো এইভাবে উঠে যাচ্ছে, আমরা তো তলায় পড়ে থাকবো, তাহলে ওটা বদনাম করে দেওয়া যাক। সুতরাং আমাকে একটা বদনাম করে দেওয়া হলো, আমি বিগ হাউস থেকে বাদ পড়লাম এবং আমি আমার কিছুটা হলেও আমার ওই যে একটা বিশাল সার্কুলেশনের কাগজে লিখছিলাম সেখান থেকে বঞ্চিত হলাম। কিন্তু তাতে কি একটা লেখক সত্তাকে থামানো যায়? নদীর স্রোতকে কি বালির বাঁধ দিয়ে আটকানো যায়? নদী তো নদীর মধ্যে চলতেই থাকবে। তারপরেও কেটে গেছে 13 বছর, তারপরেও আমার 10খানা উপন্যাস প্রকাশিত হয়েছে, তারপরেও আমার 300খানা গল্প প্রকাশিত হয়েছে। সৃজনশীল মানুষকে এভাবে দলাদলি করে ঠ্যাং ধরে নামিয়ে টেনে আটকানো যায় না। আসলে কাজ করার জন্য আমরা এসেছি, কাজটা করে যাব, ফলের প্রত্যাশা করার দরকার নেই। আমি থাকবো কি থাকবো না, আমার লেখা থাকবে কি থাকবে না, সেটা সময় বলবে। দর্শকরা তো শুনছেন আমার কথা, সেটা সময় বলবে। আমরা কাজ করার জন্য এসেছি, আমি মনে করি লেখার জন্যই আমি জন্মেছি, আমি লিখতে এসেছি, কাজটা আমি করে যাব, তারপর বেঁচে থাকবো কি থাকবো না মহাকাল বলবে। থ্যাংক ইউ দাদা। এবারে প্রশ্ন হচ্ছে, একবারে শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। পেন ইজ মাইটার দ্যান সোর্ড। অবশ্যই। অর্থাৎ কলম ওসি মানে অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ছোটবেলায় পড়েছিলাম যখন স্কুল লাইফে, মনে আছে। তারপর আস্তে আস্তে দীর্ঘ জীবন শিক্ষকতা অমুক থমুকের মধ্যে দিয়ে গিয়ে চলেছি। তো তোমার হাত থেকে যে কেউ বা কেউ ধরো তোমার পরিবার হতে পারে, আমরা হতে পারি, তোমাকে শত্রু ভাবতে এমনটা হতে পারে, তোমার হাত থেকে পেনটা কেড়ে নিল, দিয়ে বলে আর তোমাকে লিখতে দেওয়া হবে না। তাহলে সেই যে এইরকম ঘটনা যদি ঘটে, সেই মুহূর্তে তোমার মানসিক অবস্থা কি হবে বা তুমি কি চাইবে? পেনটা কেড়ে নিয়ে নেওয়া হলো, তোমাকে অনেক কিছু দেওয়া হলো, বলা হলো তোমার এই একটা মন্ত্রিত্ব দেওয়া হলো, অমুক তমুক গাড়ি বাড়ি সব অনেক কিছু সম্পদ দিয়ে পেনটা দিয়ে তার বদলে দিয়ে দাও। তুমি এমন প্রশ্ন করলে যে দেখা গেল একটা মানুষ যে বেঁচে আছে, প্রতিনিয়ত সে শ্বাস নিচ্ছে, তাকে বলা হলো যে তোমার লাংটা আমাকে দিয়ে দাও, সে কি দেবে? জোর করেও যদি ছিনিয়ে নেয়, তাহলে সে লড়াই করতে চাইবে যে আমার লাংটা যাতে না নেওয়া হয়, বেঁচে থাকি। একজন লেখক, কবি, সাহিত্যিক, লেখাটাই তার জীবন, লেখাটাই তার শ্বাস প্রশ্বাস, লেখাটাই তার রক্তপ্রবাহ, কলমটাই তার অস্ত্র। সেই কলম যদি কেড়ে নেয়, সে যদি প্রকৃত সাহিত্যিক হয়, তাহলে পরে সেই কলমকে কখনো দাসত্বের জায়গায় পৌঁছে দেবে না, আর কলমকে কখনো সে দিয়েও দেবে না, কলম থামিয়ে দেবে না। কেননা তার যদি এই বিশ্বাসটা থাকে যে এই কলম আমার হাতে ঈশ্বর ধরিয়ে দিয়েছেন, এই কলমটাই আমার অস্ত্র, এই কলম দিয়ে আমার কাজটা আমাকে করে যেতে হবে, তাহলে পরে সে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। যদি সেটা না করে, সে যদি বিকিয়ে দেয় অর্থের বিনিময়ে, তার পদের বিনিময়ে, কোনো ক্ষমতার লোভে, সে যদি কলমকে বিকিয়ে দেয়, কলম থামিয়ে দেয়, যদি না লেখে, তাহলে আমি বলবো যে তিনি প্রকৃত সাহিত্যিক নন, প্রকৃত সৃজনশীল মানুষ নন। তার লোভ, খ্যাতি, ক্ষমতার লোভ ইত্যাদি তুঙ্গে রয়েছে, যে কারণেই তিনি বিক্রি হয়ে গেলেন। দাঁড়ান বললেন। একেবারে শেষ প্রশ্ন কি, আর দুটি প্রশ্ন আমি করছি দাদা। দেখো, এই যে আমি তোমাকে প্রশ্নগুলো করছি, আমি কিন্তু খাতাও দেখছি না, কোনো লেখা দেখেও বলছি না। তোমাকে তো দীর্ঘদিন চিনি, তার মানে তোমাকে এই যখন আমরা এই পরিকল্পনাটা নিলাম যে এরকম একটা কাজ করতে যাবো, কেউ তো ঘাবড়ে গেছিল যে এটা তো এরকম আগে হয়নি, এটা তো এত কঠিন ব্যাপার, একে একে এরকম নিয়ে আসা, তাদেরকে একজন বিশিষ্ট মানুষকে এনে, বা একজন লেখক, তিনি নবীন হোক আর প্রবীণ হোক, আমরা নবীনদেরও জায়গা দেবো, তাকে একটা কঠিন চ্যালেঞ্জ হবে, কঠিন কাজ হবে, সঠিকভাবে পরিবেশনা উপস্থাপন করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, চিন্তা ভাবনা করে দায়িত্ব নিয়ে। একজন লেখককে আমি যখন তাকে প্রশ্ন করছি, মানে সাক্ষাৎকার নিচ্ছি, তাহলে তার সঙ্গে আমার জানতে হবে না, তার মানে আমাকে দীর্ঘ তার সঙ্গে স্টাডি করতে হবে। তাহলে এই যে আদ্রিতা পরিবারের পক্ষ থেকে আজকে দেখো, আমি মন থেকেই তোমাকে প্রশ্ন করছি, আমাকে এই দায়িত্বটাও দেওয়া হচ্ছে, আজকে আমি ছাড়া আরেকজন এলে তিনি করবেন, আমরা আদ্রিতা পরিবারের সৈনিক মাত্র। এখানে আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে। যারা স্বনামধন্য, যারা প্রতিষ্ঠিত, তাদের পেছনে তো হাজার একটা পত্রপত্রিকা ছুটবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে লিখছেন, জায়গা পাচ্ছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না। আবার যারা নবীন ভালো লিখছেন, তারাও প্ল্যাটফর্ম অভাবে অনেক সময় চোখের জল ফেলে। আমি নিজে চোখে দেখি, অনেক আছে, এবং আমি নিজে তার ভুক্তভোগী। আমি ছোট থেকে, আমারও 40 বছর পেরিয়ে লেখালেখির বয়স। জায়গার অভাবে অনেক সময় সেই মনে করে ধুরা লিখবো না। হ্যাঁ, এরকমও হয়। আমি তো মফস্বলে ঘোরা মানুষ,
প্রচুর মফস্বলে দেখেছি ভালো ভালো লেখক, কবি, সাহিত্যিক অসাধারণ গল্প লিখছেন, দারুণ কবিতা লিখছেন, কিন্তু তারা ভালো প্রকাশের কাগজে জায়গা বা প্রকাশের জায়গা নেই, তারা পাচ্ছেন না। হ্যাঁ, দাদা যেহেতু তোমায় বলতে চেয়েছি দাদা, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কোনো ফাইন্যান্সার নেই, আমাদের কোনো বড় ফাউন্ডেশন নেই, আমাদের কোনো ব্যাকিং নেই, তা সত্ত্বেও একটা মাসিক পত্রিকা, এটা ছোট কাগজ থেকে এটাকে মানে বাণিজ্যিক অবাণিজ্যিক আমি যাচ্ছি না, এই যে একটা আমরা ঝুঁকি নিয়েছি এবং প্রতিজ্ঞা করেছি এখানে প্রতিষ্ঠিতদের পাশাপাশি প্রতিশ্রুতিমান যারা যারা ভালো লিখছেন, সুযোগ পাচ্ছেন, তাদেরও জায়গা বা দেওয়া ভালো লেখার চেষ্টা করছে। অবশ্যই। একজন সম্পাদকের দায়িত্ব তো শুধু ভালো লেখা নেবো তা নয়, না, ভালো লেখার চেষ্টা করছে, তাকেও এডিট করে সম্পাদনা করে একটা জায়গায় তাকে প্রেরণা দেওয়া, অবশ্যই সে যাতে আরো ভালো লিখতে পারে, এই উদ্দেশ্য আমরা নিয়েছি। তা তোমার কাছে কেমন লাগে বলো? আমার তো মনে হচ্ছে যে এটা একটা অসাধারণ কাজ, কিন্তু খুব দুরূহ কাজ, এটাও বটে। তুমি যেটা করতে চাইছো ভাই, যে তোমার এই পত্রিকাটিকে, আদ্রিতাকে মাসিক পত্রিকা করবে, পত্রিকা করতে গেলে কয়েকটা জিনিস তো দরকার। এক হচ্ছে অর্থের দরকার, দুই হচ্ছে ভালো লেখার দরকার, তিন হচ্ছে ভালো সম্পাদনার দরকার। আমি জানি যে তুমি ভালো সম্পাদক, তুমি এর আগেও, আদ্রিতার আগেও একটা পত্রিকা তুমি তিনটে পত্রিকা সম্পাদনা করেছো, তো তোমার সম্পাদনা করার অভিজ্ঞতা আছে, সম্পাদনা নিয়ে আমি কোনো কথা বলছি না। ভালো লেখাও তুমি পেয়ে যাবে, কেননা একটা কাগজকে মাসিক করতে গেলে, একটা পত্রিকাকে দাঁড় করাতে গেলে লেখকরা তো পয়সা উপার্জন করার জন্য লেখেন না, সুতরাং তুমি বিনা সাম্মানিকে অনেক ভালো ভালো লেখা পেয়ে যাবে, সেটাও পেয়ে যাওয়ার অসুবিধা হবে না। মূল অন্তরায়টা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে টাকার সমস্যা। হ্যাঁ, এইবার ধরো সেটা অন্তরায়, সেটাকে ওভারকাম করা যায়, কিভাবে যায়? তোমার কাজের প্রতি নিষ্ঠা, তোমার জনসংযোগ এবং ভালোবাসাটা যদি থাকে। দেখো, যে কোনো কাজ করতে গেলে না, প্রচুর ভালো কাজ করতে গেলে বাধা আসে। তুমি চিন্তা করো বুদ্ধদেবের কথা, নৈরঞ্জনা নদীর তীরে তিনি বোধিজ্ঞান লাভ করার জন্য বোধি বৃক্ষের তলায় তপস্যা করছেন, তিনি তো কারোর কোনো ক্ষতি করছেন না, কিন্তু তাকে থামানোর জন্য মার এসেছিল, তারা তাকে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল, কিন্তু সেইগুলোকে ওভারকাম করে বুদ্ধদেব কিন্তু বোধিজ্ঞান লাভ করলেন, সাধনা সিদ্ধি লাভ করলেন। সেই রকম তুমি এই যে কাজটা করছো, এটা একটা সাধু কাজ। এটা করতে গেলে তুমি এরকম মারের ব্যাপারটা অনেক আসবে, অনেকে তোমাকে বাধা দেবে, অনেকে প্রলুব্ধ করবে, অনেকে তোমাকে তিরস্কার করবে, অনেকে তোমাকে অবজ্ঞা করবে, অনেকে তোমাকে কৈফিয়ত চাইবে, কেন একে নিচ্ছ, কেন ওকে নিচ্ছ না, কেন আমাকে নিচ্ছ না, ইত্যাদি ব্যাপারগুলো আসবেই। এইগুলোকে খুব ঠান্ডা মাথায় তোমাকে ওভারকাম করতে হবে, এগুলোকে অতিক্রম করতে পারলেই তুমি এগোবে। আর যে কোনো ভালো কাজের জন্য যেমন বাধাও আসে, সেরকম ভালো কাজের জন্য অনেকে সহযোগিতার হাতও বাড়িয়ে দেয়। তুমি যদি পত্রিকাটাকে সত্যি মাসিক পত্রিকা করতে চাও, বেরোচ্ছে, তাহলে তুমি এইভাবে যারা সত্যিকারের ভালো মনের মানুষ, তাদের কাছে যাও, তাদেরকে বুঝিয়ে বলো, তারা তোমার সঙ্গে সংযুক্ত হবেন, তারা তোমাকে আর্থিক সহায়তা দেবেন, লেখা দিয়ে সহায়তা করবেন। প্রথম দিকে একটু কষ্ট হবে, তার সঙ্গে বিজ্ঞাপনও জোগাড় করতে হবে, করলে পরে পত্রিকাটা মাসিক পত্রিকা হিসেবে বেরিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আর তোমার যে সাহিত্যের প্রতি নিষ্ঠা আছে, হ্যাঁ, যে না মাসিক সাথে একটা বেরোচ্ছে, তারপরের মাসেও বের করতে হবে, তারপরের মাসেও বের করতে হবে, তার জন্য তোমার অর্থের দরকার। একটা বের করে ফেলাই যায়, সেটাকে মানে নিয়মিত প্রকাশ করার জন্য তোমার তো অর্থের দরকার। সে কারণে তুমি পত্রিকাটা বেরোনোর পরে সেই রকম মানুষদের কাছে যাও, সেই রকম বিজ্ঞাপনদাতাদের কাছে যাও, প্রয়োজন হলে বিজ্ঞাপনের যে এজেন্সি আছে তাদের কাছে যাও, গিয়ে তুমি যাতে অর্থাগম হয় সেই চেষ্টা করো। তোমার কাজের প্রতি যে নিষ্ঠা আছে, আমি মনে করি তুমি সফল হবেই হবে। ঠিক আছে, এবার একটু অফবিটের প্রশ্ন করি দাদা। তুমি তো জানো যে আমি দীর্ঘদিন আমি সাহিত্যের ছাত্র, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, তার উপরে আমি পোস্ট গ্রাজুয়েট করেছি, আর আমি চাকরি কখনো করতে চাইনি। এই কথাটা কেন বলছি, তাহলে দর্শকদের বা অনেকের হয়তো বোকার হবে। মানে আমি জীবনে চেয়েছিলাম যে সঙ্গীত এবং সাহিত্য এই দুটোই আমার ব্রত। আমার তো বাবা নেই, আই লস্ট মাই ফাদার ইন ভেরি চাইল্ডহুড, তো আই হ্যাভ নো এনি সেন্স অ্যাবাউট মাই ফাদার। বাবা কি তেমন জানি না, মা মানুষ করেছেন। কিন্তু মা একদিন বললেন যে তোমার বাবা নেই, আমি দেখো এই লড়াই করে তোমাদের মানুষ করছি। মা চাকরি করতেন, ক্লাস 5 জব, সরকারি। পড়াশোনাটা তোমরা ভালো, আমাদের তোমাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে যাবে আমার মা জননী গর্ভধারিণী, যে পড়াশোনা তোমরা ভালো, আর পড়াশোনা তো মোটামুটি শিখলে, তা যাও না একবার অন্তত চাকরির জন্য চেষ্টা করে দেখো। তো ওই একবারই আমি দাদা একবারই গেলাম, চেষ্টা করে শিক্ষকতা করছে। হ্যাঁ, আমি বলি একটু আমি বলতে দাও, কারণ আমার মনে অনেকের কাজে লাগবে যে মায়ের আশীর্বাদ কি জিনিস। আমি সাথে সাথে বলি তো মা করবি, গতকাল বললাম 12 পড়ছিল, মা করবি। তাই বললাম মা আমি তো প্রস্তুতি নেই এসব, তুমি দাঁড়ান বসো না। তাই গেলাম, বসলাম, তারপর চুপ হয়ে গেলাম। হঠাৎ একদিন বাড়িতে দেখি না, মনে হচ্ছে আমি ইংরেজি কাগজ পড়ি, বাড়িতে নেওয়া হয়, স্টেটসম্যান নেওয়া হয়, টেলিগ্রাফ নেওয়া হয়, আমাদের বাড়িতে একটু শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক
চল চল ছোট থেকে আছে। আমার যে ভাই সে একটু সামান্য ছোট, আমার আগেই জাস্ট চাকরি পেয়েছে। ও হঠাৎ করে বললো, এই কাগজটা দেখতো ভালো করে, আজকে তো রেজাল্ট বেরিয়েছে তোদের এসএসসি, ফার্স্ট এসএসসি। আমি দেখতে দেখতে দেখলাম যে রোল নাম্বার দেখলে একটা মিলে গেল। আমি আবার দেখলাম, আমি আমার তো মেলার কথা নয়, ক্যাজুয়ালি আর পরীক্ষা দিলাম, দাগ দিয়ে ওকে দেখালাম যে ও অ্যাডমিট কার্ডের সঙ্গে ওই সেই রোল নাম্বার মিলবেলাই তো হয়ে গেছে চাকরি। তো এবার আমি মায়ের কাছে গেলাম, দাদা মা, আমি বললাম মা আমি চাকরি কোনো আমার ভালো লাগে না। তখন আমি মনন বলে একটা পত্রিকা শুরু করেছি। আমার শব্দ মাস্টারমশাই সুধীর চক্রবর্তী গত হয়েছেন, যারা শিল্প সাহিত্য জগতের মানুষ সবাই তাকে চিনে। উনি আমার আমার সেই পড়ার ঘরে বসে উনি সেটা উদ্বোধন করেছিলেন। পত্রিকার নাম মনন, প্রথম আমার জীবনে। তখন আমি সদ্য অনার্স করে এমএ পড়ছি, এরকম সময় পেলে পত্রিকাটা শুরু হলো। মাকে যখন বললাম, মা বললো যে আচ্ছা যখন হয়ে গেছে তুমি একটু জয়েন করে দেখো না, ভালো না লাগলে ছেড়ে দিও। ওই দাদা ওই যে জয়েন করলাম, না ছেড়েছিলাম দাদা, রেজিগনেশন দিয়ে। তখন এই প্রথমে চাকরি করি, রেজিগনেশন দিয়ে আমি চলে এসেছি, 1 মাস আর যাইনি। তারপরে স্কুল থেকে সবাই আমাকে বলে, ছোট তো অনেক জুনিয়র ভাই, তুমি এসো প্লিজ তুমি এসো। তাই এই যে বলছি দাদা, আমার এখনো ভালো লাগে না। তুমি তো দেখছি আমার দলে গো। আমি এখনো রেজিগনেশন দিয়েছি 3 বছর আগে। এই সেদিন বললো যে আপনি যদি আর সত্যি আমি না, বিশ্বাস করো শারীরিক একটা ক্ষত তৈরি হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু মানসিক ভাবে না। আমি শিক্ষকতা মহান প্রথম, আমার মা বলেন, বিশ্বাস করো আমার মাই আবার বলেছেন না ভালো লাগলে ছেড়ে দাও, লেখালেখি যা ভালো তাই করো। আমাকে যদি তারা দুমুটো দুধে কেউ খেতে দেয়, আমার খুব সামান্য আহার করি, মাংস খাই না কোনোদিনই। আমি এই লেখা পড়া ছাড়া আর একটু এই যে আমি না, বিশ্বাস করো ব্লিড নেই, আজকে তোমায় বলছি, উনি বলার এভাবে সুযোগ পাইনি, একমাত্র মাই বলেছেন আমার এই অর্থ যশ খ্যাতি কিচ্ছু প্রয়োজন নেই, আমি লিখবো পড়বো একটু সঙ্গীত চর্চা, আর আমি কিছু চাই না। এটা যদি তুমি আমার ভার নাও, আজ আমি দর্শকদের সামনে বলছি, এটাই আমার জীবনের স্বপ্ন ছিল না তো, কিন্তু কেন জানি না আমাকেও সেই দীর্ঘদিন শিক্ষকতা চাকরি করে বা যাই হোক, এইখানে আমার একটা যন্ত্রণা আছে। এটা আমাদের এই পোড়া দেশের জন্য তো না, এটা তোমার একটা উপদেশ ছোট্ট করে দাও, তারপর একটা প্রশ্ন দিয়ে একটু পেঁপু দিয়ে শেষ করবো। দারুণ লাগলো বলো যে এইখানে আমাকে তুমি একটু, আমি না আর পাচ্ছি না। দেখো আমরা করি কেন, তোমার কর্ম যেটা সেটা হচ্ছে যে তুমি একজন সঙ্গীত সাধক এবং একজন সাহিত্য সাধক হিসাবে কাজ করার জন্য জন্মেছো, এটা ঠিক কথা। কিন্তু আমাদের এই পোড়া দেশে না, এই নিজের ভেতরে যেটা চাই সেটা দিয়ে পেট ভরানো যায় না। তুমি দেখো কজন সাহিত্যিক লিখে সংসার প্রতিপালন করছেন বা নিজের পেট ভরাচ্ছেন, যায় না। যে কারণে প্রথমে কাজ করতে গেলে তো তোমাকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে গেলে তোমাকে এমন কর্ম করতে হবে যাতে সেখান থেকে অর্থাগম হয়। টাকা ছাড়া তো তুমি বাঁচতে পারবে না। যে কারণে তোমার ওই চাকরি করাটা জরুরি। এবং আমি বলবো যে তোমার অবশিষ্ট যে কয় বছরই বাকি আছে চাকরিটা সম্পূর্ণ করো। হয়তো বলবো দাদা তুমি জ্ঞান দিচ্ছ, আমি তো জানি যে তুমি চাকরি ছেড়েছো। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগা না লাগাটা ব্যাপার। আমি প্রথম চাকরি করতাম শিপিং কর্পোরেশনে, 11 মাস করে ছেড়ে দিয়েছি, ভালো লাগলো না। কারণ আমি চাকরি করার জন্য জন্মাইনি। আমার তোমার মতো আমার ভাবনা একই মনে হতো। তারপরে আছি, এরপরে এক্সচেঞ্জ অফিস থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিনিয়র ইন্সপেক্টর, এসআই না সাব ইন্সপেক্টর, এসআইয়ের কল এলো। ফিজিক্যাল ফিটনেস অব্দি গেলাম, তারপরে আমি আর পরীক্ষা দিতে গেলাম না, কারণ আমি চাকরি করবো না, পুলিশের চাকরি করবো না, বাবার আপত্তি মায়ের আপত্তি। তারপরে এই রাজ্য পরিবহনে ঢুকলাম। তাও ভাবছি যে আমি যদি একটু লিখে যদি একটু নাম করতে পারি, কিছু পয়সা উপার্জন হয়, তাহলে পরে আমি চাকরিটা ছেড়ে দেবো। তার ফল এখন ভোগ করছি। চাকরি আমি ছাড়িনি, 3বার রেজিগনেশনটা দিয়েছিলাম, অ্যাকসেপ্ট হয়নি। আমাকে চাকরি ছাড়তে চাইলেও ছাড়াইনি। একটা ভুল করেছি, আমি ভেবেছিলাম পুরো চাকরি তো কোনোদিনই করবো না। যখন পে কমিশনে ঢুকলাম তখন আমাদের পেনশন নেওয়ার ক্ষেত্রে অপশন ছিল যে কারা কারা পেনশন নিতে চাই। আমার মানসিকতা আছে যে আমি তো কিছুদিন পরেই চাকরি ছেড়ে দেবো, লেখক হিসাবে আরেকটু প্রতিষ্ঠা পেলেই চাকরি ছেড়ে দেবো, তো আমার পেনশন তো নেবই না, সই করে কি দরকার। তো আমি পেনশনে সই করলাম না নেবো বলে, অপশনটা দিলাম না। আজকে আমি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আমার সঙ্গে সহকর্মী যারা, তারা 40,000 টাকা পেনশন পাচ্ছে, আমি কিছু পাচ্ছি না, কারণ আমি পেনশন অপশন দিইনি। পাখি চক্রে আমাকে পুরো চাকরি পিরিয়ডটাই কমপ্লিট করতে হলো। বেশ দাদা, আমি আর একটা প্রশ্ন আমি তোমাকে, ধরো আমি মনে করো আমার কিচ্ছু নেই, এবারে অনেকে এসে ভাবেন যে এই বিশাল কিছু আছে, আমার পরিবারের কি আছে প্রত্যেক আমি সেটা যাচ্ছি না, আমার বলছি মানে আমার কষ্ট দিত, এসে বলে যে এই তো জমিদার ছিলাম তারা, আমি বলছি আমি সব তোমায় দিয়ে দিলাম, এই যে আমি যেখানে আছি, ধরো আমাদের 4 চাকা আছে, তুমি সব যা, আমি শুধু যদি বলি তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, কোনো কাজ দেবে না, আমাকে একটা ঘর দাও আর একটু খেতে দেবে, আমি আমার জগতে ডুবে থাকবো, কিচ্ছু করবো না, তুমি পারবে ধর নিতে? হ্যাঁ কিনা দর্শক শুনছি। সেটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, আমি অনেস্টলি বলছি যে তোমাকে আমি সব ছেড়ে তোমার বাড়ি চলে গেলাম। হ্যাঁ, তাহলে পরে তোমার ভাই আসবে দাদার বাড়িতে, সে তো থাকবেই, সে তো থাকবেই। আমার কাজ হবে এইসব, আমি কিছু করবো না, তোমার কোনো সহযোগিতা করবে না। আমি বলি যে দাদার যদি পেটে দুমুঠো ডাল ভাত পড়ে তাহলে ভাইয়ের অভাব হবে না। থ্যাংক ইউ দাদা, তুমি চলে এসো, তুমি যদি চলে আসো আমার বাড়িতে, একা আছি, 2 ভাই থাকবো, আমার মায়ের আমি একা সন্তান, একা পুত্র সন্তান, আরেকটা না হয় ভাই পাবো, আমার পাশে সহযোদ্ধা হয়ে থাকবে, আমরা একসঙ্গে সাহিত্য চর্চা করবো।
দারুণ কোনো বললে। অসুবিধা নেই। বাবা ওইদিকে হাসছে, আমাদের টোটাল প্রোগ্রামটা রেকর্ডিং করছে। এইবার শেষ প্রশ্ন দাদা, তুমি অনেকদিন বাদে আমরা দুজন মুখোমুখি হয়েছি। ইউ নো, আদ্রিতা ইজ মাই হার্ট, সে তো জানি। আদ্রিতা ইজ মাই লাংস, আদ্রিতা ইজ মাই প্যাশন, মাই ইমোশন, মাই এনার্জি, অ্যান্ড দ্য সেম টাইম মাই স্পিরিট অ্যান্ড স্পিড। অনেক রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি আবার সেই আমার প্রিয় লেখকদের কাছ থেকে বার্তা পাঠিয়ে কেউ আমাকে এখনো পর্যন্ত না করেনি, ফেরাননি। এটা সবচেয়ে বড় পাওনা। অনেকের কাছে তো 10 বছর পরে একটা মেসেজ পাঠিয়েছি, তাতেও তিনি না করছেন না। এইটা সবচেয়ে বড় প্রাপ্তি। আর মাথার উপর মায়ের আশীর্বাদ আছে। তুমি বলো আদ্রিতার হয়ে, তুমি তোমার বার্তাটা দাও। প্রথমে বলো কেমন লাগলো এখানে এসে, বা এই একটা অভিনব সাক্ষাৎকার ধর্মী আমরা একটা কাজ করলাম এবং নাম দিয়েছি শিল্পীর মুখোমুখি শিল্পী শিরোনাম। তোমার অনুভূতিটা ব্যক্ত করো দাদা, ব্যাস। তাহলে তোমার বলবো না, এই আদ্রিতা হ্যাঁ। আয়োজিত শিল্পীর মুখোমুখি শিল্পী এই অনুষ্ঠানে তুমি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছো তার জন্য আমি ধন্য মনে করছি। এবং আমাকে যে প্রথম শিল্পী হিসাবে, অক্ষর শিল্পী হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছো, এটা আমার কাছে গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে। আর তুমি যে পথে এগোতে চাইছো, আদ্রিতা পত্রিকাকে আঁকড়ে ধরে, যা তোমার হৃদয়, যা তোমার ফুসফুস, যা তোমার জীবনী শক্তি, সবকিছু সেটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে চাইছো, মাসিক পত্রিকা করতে চাইছো। এটা খুব দুরূহ পথ, দুর্গম পথ, কিন্তু তুমি একজন ভালো মানুষ, প্রকৃত সাহিত্য সাধক। আমার বিশ্বাস যে তুমি আদ্রিতাকে অনেক পাঠকের কাছে পৌঁছে দিতে পারবে, অনেক দূর যাবে আদ্রিতা। আর তোমার এই যে প্রয়াস, শিল্পীর মুখোমুখি শিল্পী, এটা একটা অভিনব প্রয়াস। এইরকম আমি দেখিনি যে কোনো পত্রিকার বিভাগ থেকে এইরকমভাবে আলাপচারিতা থ্যাংক ইউ দাদা। নেওয়া হচ্ছে এবং সেইগুলো পাঠকের দরবারে, শ্রোতার দরবারে বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হবে। এতে যেমন আদ্রিতা পত্রিকার প্রচার হবে, এতে তেমনি যে শিল্পীকে ডাকবে, যেমন আজকে আমাকে ডেকেছো, তারও প্রচার হবে। তার প্রতি পাঠকরা আগ্রহী হবেন, তার সাহিত্য কিনবেন, পড়বেন, আদ্রিতারও প্রচার হবে। এই প্রচেষ্টা চলতে থাকুক। আমার বিশ্বাস তুমি সফল হবে, কেননা তুমি একজন ভালো মানুষ। ভালো মানুষ হলে পরে তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, সে ঠিক জয়ী হবেই হবে। থ্যাংক ইউ দাদা, অনেক ভালো লাগলো তোমাকে কাছে পেয়ে। আর তোমাকে একটা কথা বলি, তুমি সেটা জানো না দাদা, সেটা একটা যন্ত্রণার কথা। মানে তুমি আমার দাদা, কিন্তু মানে সহোদর বলতে যাবো যায়, হ্যাঁ। একই মাতৃগর্ভজাত। আমার তোমার মতন দাদা ছিলেন, তিনি অ্যাক্সিডেন্টে মারা যান। আচ্ছা আচ্ছা। বয়স তখন তার 27, চাকরিটাও তখন, চাকরির বয়সও প্রায়, চাকরি অদ্ভুত একটা ব্যাপার, চাকরির বয়সও 27 দিন হয়েছিল। সেই সময় তিনি একটা আকস্মিক অ্যাক্সিডেন্টে মারা যান। আমার একটা যন্ত্রণা আছে, জানো তো, কাউকে জানি দাদা বলি না, তাকে আমি যদি, তার সঙ্গে আমার যদি ঝগড়াও হয়, যদি কথা বন্ধও থাকে, হৃদয়ে কিন্তু জায়গায় থাকেন তিনি। তোমাকে, তুমি আমাকে সেই প্রথম দিন থেকে আমাকে ভাই বলে রাখো, তা এটা আমার কাছে খুব বড় পাওনা। আর আজকে যে আমাদের ডাকে, আমাদের আদ্রিতার ডাকে তুমি যে এসেছো সব কাজ ফেলে, আমি তোমাকে কিচ্ছু দিইনি, না গাড়ি ভাড়া, দর্শকদের সামনে আমি বলছি না কিছু। তুমি একবার বলোনি আমাকে যে রমেশ, তুমি নিজে তেল পুড়িয়ে নিজে একদম সঠিক সময়ের আগে এসেছো, যেটা আমি বরাবর করি। ভীষণ ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে। চলো শেষ করছি, যদি তুমি অনুমতি দাও একটু মুখরা। আর শিল্প সাহিত্যের তো কোনো ভাষা নেই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, একটু বাঙালি হয়েও একটু অন্য একটা, চলো একটা রোমান্টিক জুটির একটা সামান্য মুখরা শুনে আমরা শেষ করব। আর তুমি যতদিন বাঁচবো দাদা, আমরা আদ্রিতা পরিবার পত্রিকা চলবে, আমি না থাকলেও চলবে। এই যে এখানে বসে তোমার সামনে ভিডিও করছে একটি শিক্ষিত ছেলে, ও এরকম কয়েকজন আছে যারা বলছে যে কেউ দাদা বলে, কেউ স্যার বলে, যে সবটুকু দিয়ে পাশে আছি। সবটা অর্থ নেই, তুমি সহযোগিতা পাবে, হ্যাঁ, তুমি এগিয়ে যাওয়ার জন্য পাবে। সব তো অর্থ নেই। এই ছেলেটি শুধু একবার বলেছে আমার দাদা, আমি মানে বিশিষ্ট লেখক, তিনি আসবেন, এই ব্যাপার বলে আমি সব কাজ ফেলে আমি ঠিক চলে আসছি। তাহলে একটু চলো, আজকের আসর সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল, তাহলে সমাপ্তি সঙ্গীত দিয়ে চলো হবে। দেখা গান কি শোনা হয়। যাক। চলো। দর্শক বন্ধুরা, অনেক ভারী ভারী কথা দাদার মুখ থেকে শুনলাম। এবার আমরা হালকা দিকে যাই, একটু ভালোবাসা, একটু রোমান্স, একটু প্রেমে যাই। কুদরত ফিল্মে রাজেশ খান্না এবং হেমা মালিনীর সেই ঐতিহাসিক দৃশ্য, রোমান্টিক দৃশ্য,
আর কালজয়ী কিশোর কুমারের কণ্ঠে যে গানটা, এবং বহু গান গেয়েছেন। আমি যখন আমার খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, বা একটা বিশেষ অনুভূতি হয়, এই ধরনের গানে আমি ডুবে থাকি নিজের মধ্যে। তো সেখানে গানটি শুরু হওয়ার আগে রাজেশ খান্নার অসাধারণ একটি ডায়লগ আছে, हमें तुमसे कितना प्यार है पारू, ये तो हम नहीं जानते, मगर जी नहीं सकते, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार। हमसे भी प्यार है। थैंक यू। सोना हम जुदाई का, सोना हम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे जीताते हैं लोग, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जीने नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार। সাধু সাধু। দর্শক বন্ধুরা নমস্কার, আমাদের আজকে পর্ব এখানে শেষ। নমস্কার। আবার পরে দেখা হবে।